আমরা আগে দেখেছি যে বিরোধী দলীয় নেতা সবসময় আমরা বাইরের থেকে পার্লামেন্টে আমি এবার নতুন, কিন্তু দেখেছি অনেকবার বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখেন সাধারণত, কিন্তু এবারই দেখতেছি একটু ব্যতিক্রম। বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পরেও দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রীরা বক্তব্য রাখছেন। এটা কি আবার নতুন সংস্কৃতি চালু হলো কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ মাননীয় সদস্য। এখানে জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। আর একটি কথা হলো, সেটা আমি জনাব সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরে বলবো। আমি এখানে দাঁড়িয়ে আছি একটি অন্ধকার ঘর থেকে ফিরে এসে, যেখানে আমার মতো আরও শত শত লোককে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসার সৌভাগ্য তাদের হয়নি। তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ, এই মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে। আমরা যারা গুমের শিকার, সে অন্ধকার ঘরে আমরা মৃত্যুর প্রহর গুনছিলাম। আমরা মনে নিয়েছিলাম এই অন্ধকার ঘরে আমাদের মৃত্যু হচ্ছে, হয় তারা আমাদেরকে হত্যা করবে, এখানে আমাদের মৃত্যু হবে। কথা বলার কেউ ছিল না আমাদের। কীট পতঙ্গ, পিঁপড়ার টিকটিকের সাথে কথা বলতাম। বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। মনে হতো যে মৃত্যুর থেকে হাজার গুণ ভালো। মনে করতাম যে আজকে রাতে হয়তো হত্যা করা হবে। এভাবে মৃত্যুর প্রহর যখন গুনছিলাম, একদিন রাতে ট্রেনে হিসছে যখন আমাকে সেখান থেকে বের করছে, আমি ধরে নিয়েছি এখন আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাদের মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে জীবন দিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, ফ্যাসিবাদকে বিতাড়িত করে আমাদেরকে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে। মানে এই সংসদকে যদি বলতে হয় তাহলে বলতে হবে মুসলিমদের মিলন মেলা। এখানে এমন একজন কেউ পাওয়া যাবে না যে গত ফ্যাসিস্ট আমলে জুলুমের শিকার হয়নি। আমি গুমের ভুক্তভোগী যারা ফিরে আসছে তাদের পক্ষ থেকে, গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে, এই জুলুম যদি এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয়, সেই নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে মাননীয় স্পিকার। কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয় মাননীয় স্পিকার? আমরা জানতে চাই কাদের কাদের। ধন্যবাদ মাননীয় স্পিকার, শুধু একটি কথা বলে শেষ করছি। আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাদের আবেদন, যদি সরকার কোনো পরিশোধিত করতে চায়, এই আইনটিকে আগে অনুমোদন দিয়ে আইনের রূপান্তরিত করুক, পরে সংশোধনী বিল এনে তাকে সংশোধিত করা হোক। যদি সেটা না করা হয়, 12 তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে 13 তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। ধন্যবাদ। সংবিধানের 72 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতিকে যদি সংসদ ভাঙতে হয় শুধুমাত্র প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তিনি এটা ভাঙতে পারেন। সেদিন প্রধানমন্ত্রী তো ভারতে পালিয়েছিলেন, সেই প্রধানমন্ত্রীর কোন পরামর্শের ভিত্তিতে সেদিন এটা তিনি করেছিলেন? একই সাথে একই প্রেস বিবৃতিতে সেটা বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিও একই পদ্ধতিতে দেয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই সংবিধানের 49 ধারা মোতাবেক, 49 অনুচ্ছেদ মোতাবেক মুক্তি দেওয়া হয়েছে। 48-এর 3 অনুযায়ী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার বাধ্যবাধকতা ছিল। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল সেটা জাতি জানতে চায়। একইভাবে সংবিধানের 48টি ধারা একে একে সেদিন এই 1.5 বছরে লঙ্ঘন করা হয়েছে, যার প্রত্যক্ষ সুবিধাভোগী আমরা সবাই। এই সংসদের নির্বাচন মাননীয় স্পিকার কিভাবে হয়েছে? 123 অনুযায়ী জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত। সংসদ ভাঙার 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন হওয়া উচিত। সংসদ ভেঙে দেওয়া হয়েছিল সংবিধানকে লঙ্ঘন করে 26শে আগস্ট 2024 সালে। তারও প্রায় 1.5 বছর পরে নির্বাচন হয়েছে। সংবিধানের কোনো ধারা মোতাবেক সেই নির্বাচন হয়নি। মাননীয় স্পিকার, যেটা আমরা বলতে চাই মোটা দাগে, জনগণের ক্ষমতায় যদি আপনারা বিশ্বাস করেন, আপনারা বলেছিলেন সেই লক, হবস, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা, রুসোর কথা, আমি আরও বলতে চাই সেই ইশতিয়াক পেপারের কথা, যেখানে জনগণের ক্ষমতাকে এই সংবিধানের উপরে তুলে ধরা হয়েছিল।